আজকে বহুদিন পরে একটা ভিডিও করছি। ভিডিওর কন্টেন্ট বা ভিডিওর বিষয়বস্তু এখন ইউটিউবে, মানে এই জোনটাতে যেই যেই ব্যাপারে আলোচনা হচ্ছে বা যেই ব্যাপারে কন্ট্রোভার্সি হচ্ছে সে তার থেকে একটু আলাদা, তবে রিলেটেবল রিলেটেবল ব্যাপার। আর আমার মনে হয় এখন আলোচনা করাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই কিছু সোশ্যাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল ইন্টারেস্ট নিয়ে কথা বলা, মন্তব্য রাখা উচিত। কারণ আমরা প্রত্যেকে তো এই দেশে তো এখনও অবধি আমরা স্বাধীন। যারা আমরা 21 বছরের ঊর্ধ্বে রয়েছি তারা তো প্রত্যেকে স্বাধীন, এবং এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি টিল নাও। তো আমার মনে হয় যে কিছু পয়েন্ট অফ ভিউ সবারই থাকা উচিত, কিছু মন্তব্য সবারই রাখা উচিত সামনে, এবং এবং সেটা কতটা মানুষ গ্রহণযোগ্যতা দেবে সেটা মানুষের উপর ডিপেন্ড করছে। কিন্তু কিন্তু তা বলে যে আমি কথা বলবো না, তা বলে যে আমি তর্ক করব না, আমি ডিবেট করব না, সেটা তো নয়। সেটা হওয়া উচিত না। এটা এখনও অবধি যে আমাদের দেশটা যে ডেমোক্রেটিক কান্ট্রি সেটা আমাদের ভুলে গেলে চলবে না, সেটা বজায় রাখতে হবে। যাই হোক, আমি ভেবেছিলাম যে আমাদের এই জোনটায় এতজন ক্রিয়েটার্স আছে, কেউ কেউ এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই কথাবার্তা বলবে। তো আমি সেরকম কাউকে দেখিনি কথা বলতে, একজনকে দেখেছি যে সে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে। যাই হোক, বিষয়বস্তুটা আর কিছুই নয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি অন্নপূর্ণা ভাণ্ডারের একটি তথ্য কালেকশন ফর্ম, ইনফরমেশন কালেকশন ফর্ম প্রকাশ করা হয়েছে, এবং সেই ফর্মটি হচ্ছে 12 পাতার ফর্ম। ঠিক আছে, এবার দেখুন, অনেকেই আছেন যে আজকে যেই সরকার বিত্তমান তাদের সাপোর্টে কথা বলেন বা তাদের সাপোর্ট করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু লজিক্যালি সায়েন্টিফিক্যালি প্রচুর কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষ ভাবে না। সাধারণ মানুষ সাধারণ মানুষের এত চিন্তা করার সময় নেই। এটা বলবো না যে মাথা নেই বা বুদ্ধি নেই, বিচার বিবেচনা করার ক্ষমতা নেই, সেটা আমি বলবো না, কিন্তু এত সময় নেই। না হলে একটা এমন দল, যেই দলটি যেখানেই তারা এই ডবল ইঞ্জিন সরকার চালিয়েছে, সে ইউপি হোক, সে বিহার হোক, তারপরে রাজস্থান হোক, গোয়া হোক, সেখানেই আমরা দেখেছি যে কী পরিমাণ অরাজকতা তারা চালিয়েছে, সেটা আমরা দেখেছি। সে বৃন্দাবনের গলিতে গলিতে বুলডোজার চালানো হোক, কি বিহারের ব্রিজ ভেঙে পড়ে যাওয়া হোক, নিট দুর্নীতি তো ছেড়েই দিন, যে আজকে ছোট ছোট বাচ্চারা তাদের পরিশ্রমের ফল যেই দেশে পায় না, সেখানে আর কি বলবো। এবার আমাদের ফিল্ডের কথা যদি বলতে আসি, তাহলে তো বিশাল বড় একটা পিকচার, সেটা আমি ছেড়েই দিলাম। তো যাই হোক, তবুও মানুষ অন্ধ, মানুষ দেখতে পারে না। অ্যাকচুয়ালি এই রকম দেশটা এরকম ছিল না। একটা সময় মানুষ সরকারকে প্রশ্ন করতো, সরকারকে প্রশ্ন করার ক্ষমতা দেখাতো। এখন সরকারকে প্রশ্ন করা যায় না। ইনডাইরেক্ট একটা ডিক্টেটরশিপ প্রিভেল করছে। ঠিক আছে, আগে বাংলায় এই ব্যাপারটা আমরা আসতে দিইনি এতদিন অবধি, কিন্তু যাই হোক এবার এসছে, কিছু করার নেই। সরকার যখন একবার গঠন হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, এবার মূল কথাতে আসা যাক। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প,
দেখুন এই এই কথাটা তো মানতে হবে যে এই যে যোজনা বলুন, প্রকল্প বলুন, এটা মমতা সরকারের যে মানে লক্ষ্মী ভাণ্ডারের একটা প্রকল্প ছিল, সেটারই প্রায় নকলীকরণ করে এই প্রকল্পটা বানানো হয়েছে। তবে হ্যাঁ, ভোটের আগে লোভ দেখানো হয়েছে যে এই সরকার যদি 1,500 টাকা দিচ্ছে তাহলে আমরা 3,000 টাকা দেবো। এবার তারা এই দাবিটা তো করে ফেলেছে, এবং দাবি করেছিল, আপনারা ভালোভাবে ভেবে দেখুন, দাবি কিন্তু করা হয়েছিল। স্মৃতি ইরানি এসে এখানে ডায়লগ দিয়ে গেছিল 2-3 সভায় যে বাংলার প্রত্যেকটি নারী হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে অর্থ পাবেন, কাউকে বঞ্চিত করা হবে না। এবং সেই ভিত্তিতেই প্রচুর মানুষ এই দলটিকে সাদরে গ্রহণ করেছেন এবং ভোট দিয়ে প্রায় কোলে কোলে করে মাথায় করে নিয়ে এসে বাংলায় বসিয়েছে। ঠিক আছে, তো প্রথমেই এদের চালাকিটা হচ্ছে যে এরা 1,500 দিচ্ছে, আমরা ডবল করে দেবো। ঠিক আছে, মানুষ ওই টোপে পা ফেলেছে। দেখুন, বুঝতে হবে আজকে বেঙ্গলের সাথে মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমরা হায়দ্রাবাদের তুলনা, মানে আমরা তেলেঙ্গানা তুলনা করতে পারি না, আমরা কর্ণাটকা তুলনা করতে পারি না, আমরা কেরালের তুলনা করতে পারি না। ঠিক আছে, আমরা মুম্বাইয়ের তুলনা করতে পারি না, কারণ আমাদের রাজ্যে এখনও প্রচুর মানুষ বিলো প্রভার্টি লাইন। ঠিক আছে, এবং তাদের যেটুকু ন্যূনতম শিক্ষা আছে সেটা দিয়ে তারা এইটুকুই ভাবতে পেরেছে যে আমরা 3,000 টাকা করে পাবো। ঠিক আছে, মহিলারা বিশেষ করে। এবং এটা আমাদের ভুললে চলবে না যে আমাদের ভোট ব্যাংকের একটা বিশাল শতাংশ হচ্ছে এই মহিলারা। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না, এবং যে কোনো সরকারেরই তাই। দেখুন, আমাদের রাজ্যে অবভিয়াসলি একটা আলাদা সম্প্রদায়ের মানুষ তো আছেই ভোট ব্যাংক হিসেবে, সেই কথায় যাচ্ছি না। কিন্তু এবার অনেকে বলবে সেই কথায় কেন যাচ্ছ না, সেই কথায় তোমাকে যেতে হবে। ঠিক আছে, সেই কথাতেও না হয় যাওয়া হলো, কিন্তু এটা ভুললে চলবে না যে প্রচুর মুসলমান মানুষও আজকে বিজেপিকে সমর্থন দেখিয়েছে এইবার। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু মহিলারা কিন্তু বিশাল প্রপোর্শন ধরে রেখেছিল এই ভোট ব্যাংকের, মানে এই ভোট দেওয়ার ক্ষেত্রে আর কি। তো সেখানে তারা এই দাবিটি করেছিল যে প্রত্যেকটি মহিলা এই প্রকল্প থেকে তারা অর্থ সাহায্য পাবে। আজকে যদি 12 পাতার ফর্ম, এবং 12 পাতার ফর্মে কী কী আছে সেটা তো আমি পরে আসছি, কিন্তু 12 পাতার ফর্ম যদি বার করতে হতো তাহলে ভোটের আগে ওই 1 পাতার মাতৃশক্তি কিছু একটা কার্ড ফিল আপ করাচ্ছিল এরা। হ্যাঁ, সেটা কিসের জন্য ছিল? এবার সবাই বলবেন যে এগুলো তো প্রচার সবাই করে থাকে। হ্যাঁ, এগুলো প্রচার সবাই করে থাকে, কিন্তু ন্যূনতম লজ্জা থাকলে, হ্যাঁ, এতবার কেউ কারোর ওয়ার্ড চেঞ্জ করে, প্রত্যেকে এসে আলাদা আলাদা কথা বলে যাচ্ছে। আজকে ভোটের আগে স্মৃতি ইরানি এক কথা বলছে, তারপরে দল জিতলে একরকম কথা বলা হচ্ছে, তার শপথ নেওয়ার সময় একরকম কথা বলা হচ্ছে, 1 মাস বাদে একরকম কথা বলা হচ্ছে। মানে সাধারণ মানুষকে চু না বানিয়ে আর কি এদের শান্তি হয় না। সাধারণ ব্যাপার, এই যে যমুনা পরিষ্কার করার পরিকল্পনা, আপনারা দেখেছেন তো কিভাবে দিল্লি সরকার মানে কমন মানুষদের, সাধারণ মানুষদেরকে চু বানিয়েছিল, আপনারা তো দেখেছেন। তো এটা তো এই সরকারের, এটা হচ্ছে মজ্জাগত। ঠিক আছে, তারা এগুলো জুমলাবাজি করে থাকে, কিছু করার নেই। কিন্তু আমাদের সাধারণ মানুষের, ওই যে বললাম যে আমাদের ভাবনা চিন্তা করার মতো আমাদের সময় নেই। এটা নয় যে আমরা বুঝি না, সবই বুঝি।
এবং এই ব্যাপারটা নিয়ে যে সংশয় ছিল না মানুষের মধ্যে সেটাও কিন্তু নয়। আজকে জেতার পরে দেখা গেল, জেতার 15 দিনের মাথায় দেখা গেল যে তারা পুরো কলকাতার হোল বদল করে দিয়েছে। ঠিক আছে, এবার আপনারা বলবেন যে এই রেলের জমি আঁকড়ে পড়েছিল, রেলের জমি দখল করে পড়েছিল, তাদেরকে উচ্ছেদ করেছে, তাদের তো কী হয়েছে এই সেই। আচ্ছা, এদেরকে বসিয়েছিল কে? প্রচুর লোকে তো আরপিএফের মানে কি বলবো, রেকমেন্ডেশন বা মানে পারমিশন নিয়ে ওখানে ব্যবসা করছে। তা কটা আরপিএফকে সাসপেন্ড করা হয়েছে বলুন তো? হ্যাঁ, শুধু গরিব মানুষের পেটেই লাথিটা মারা যায়, গরিব মানুষের পেটেই লাথি মারা যায়। আচ্ছা, আপনারা দেখেছেন হয়তো বরানগর ব্রিজের যে দক্ষিণেশ্বর ব্রিজ, ঠিক আছে, আগে যখন সেই ব্রিজটি যখন ছিল না তখন দক্ষিণেশ্বরের সামনে সারি সারি দোকান হচ্ছে দক্ষিণেশ্বরের সামনে লাইন দিয়ে ফুটপাতে ছিল। ব্রিজটি হওয়ার পর প্রায় প্রত্যেকে দোকান পেয়েছে, তারা কিন্তু এখন দোকানে ব্যবসা করে। আগের সরকার যদি তাদেরকে আগের সরকারের কাছে কতটুকু পাওয়ার ছিল, কেন্দ্র তো টাকা পয়সা কিছু দিত না, ঠিক আছে, তা আগের সরকার যদি তাদেরকে জায়গা করে দিতে পারে ব্যবসা বাণিজ্য করতে, আজকে তো ডবল ইঞ্জিনের সরকার, এইটুকু ভাবনা চিন্তা করা গেল না যে আগে তাদেরকে একটা ব্যবস্থা করে দিই, তারপরে তাদেরকে উচ্ছেদ করি? এইটুকু ভাবনা চিন্তা করা গেল না? যাই হোক, আজকে যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে এই অন্নপূর্ণা ফর্ম। ঠিক আছে, বেসিক্যালি সবাই তো আর মানে কি বলবো, বললাম না যে ধরুন আমি একটা জিনিস শুরু করেছি, এবার আমাকে কেউ নকল করতেই পারে, কিন্তু সব কিছুই কি মানে নকল করা যায়? তো এরকমই একটা ব্যবস্থা হয়েছে আর কি। 12 পাতার ফর্মে মানে কিছু বাদ নেই, ঠিক আছে। আপনার শুধু বোধহয় মানে বিয়ের তারিখটা, ঠিক আছে, আপনার প্রথম সন্তান কবে হয়েছে সেটা, বা আপনি কবে মরবেন সেইটা, এইগুলো বোধহয় চাইনি, ঠিক আছে, আর বাকি বোধহয় সবই চেয়েছে। আচ্ছা বলুন তো, এই প্রকল্পটি কি অ্যাকচুয়ালি? এই প্রকল্পটি তো মানে মেয়েদের যাতে হাত শক্ত হয়, ঠিক আছে, সেটার একটা প্রকল্প, তাই তো? তো ফর্মটি এতটা পেট্রিয়ার্ক কেন? ফর্মটি মানে ফর্মটি পুরুষতান্ত্রিক। আমি একটা প্রকল্প থেকে টাকা পাবো, ঠিক আছে, আমি মহিলা, ভাই তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোথাও চাকরি করি কি না, আমি ইনকাম ট্যাক্স ভরি কি না, আমি সরকারি চাকরি করি কি না। বাড়ির প্রধান সদস্য কি চাকরি করে, সেই ইনকাম ট্যাক্স ভরে কি না, তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, সে পেনশন পায় কি না, কেন আমি জানাবো? এটা কি আমার কনস্টিটিউশন আমাকে কোথাও বলে দিয়েছে যে না আমাকে প্রত্যেকটা ডিটেলস সরকারকে দিয়ে রাখতে হবে? ওয়াই? এবং আপনাদের কি সাধারণতম মানে বুদ্ধি নেই যে এই প্রত্যেকটা ডিটেলস দিলে মানে যদি দিয়ে দেওয়া হয় কোথায় যাচ্ছে ব্যাপারটা? একটা অলিখিত ডিক্টেটরশিপে পরিণত হচ্ছে। সব সময় আপনারা একটা স্ক্রুটিনির মধ্যে রয়েছেন, আপনাদের সবসময় ওই সিসিটিভির চোখে দেখা হচ্ছে। এটা তো নর্থ কোরিয়া হয়ে যাচ্ছে, চায়না বলবো না, নর্থ কোরিয়া হয়ে যাচ্ছে। ইন্ডিয়া কোনোদিনও চায়না হতে পারবে না। চায়না হতে গেলে গোবর দিয়ে চলে না, গোবর মাথায় রাখলে চলে না। এটা নর্থ কোরিয়া হয়ে যাচ্ছে।
জাস্ট অলিখিত ডিক্টেটরশিপ। সব সময় আপনি মনিটর হচ্ছেন, সব সময় আপনাকে দেখা হচ্ছে, আপনার ট্রানজ্যাকশন লক্ষ্য করা হচ্ছে, আপনার ব্যাংকে কত টাকা ঢুকছে কত টাকা ঢুকছে না সব ধরা হচ্ছে। এবার অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, বিরোধীরা তো এই ধরনের কথাবার্তা তো বলেই, ঠিক আছে, তারা কোনো কিছুই ভালো দেখতে পারে না। আরে বাবা, বিরোধীরা যদি বলে তারা ভালো কিছু ভেবেই বলছে। কোনো দিন আগের সরকারগুলোতে দেখেছেন যে এরকম কিছু করা হয়েছে? যেই রাজ্যে এই ডবল ইঞ্জিন সরকার ছিল, তাদের অবস্থা দেখুন। একটু গদি মিডিয়া থেকে বেরিয়ে এসে কিছু ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল ইউটিউবে আছে, তাদেরকে দেখুন, তারা গ্রাউন্ড লেভেলে রিপোর্টিং করে, তাদেরকে দেখুন। আমি জানি যে আজকের দিনে ভারতবর্ষের প্রচুর মানুষ ব্রেন ওয়াশড, এবং তাদেরকে বুঝিয়ে লাভ নেই, এবং শিক্ষিত মানুষরা ব্রেন ওয়াশড। শিক্ষিত মানুষরা ব্রেন ওয়াশড না হলে আজকে শুধুমাত্র একটা সমুদায়ের উপর, একটা কমিউনিটির উপর এতটা হেট্রেড হয়ে যেতে পারে যে মানুষ আজকে তাদের মানে কয়েকটা মাত্র তাদের অনুষ্ঠান থাকে, ত্যোহার থাকে, সেটা অবধি শান্তিতে তাদেরকে মানে স্পেন্ড করতে দিচ্ছে না। এটা মানুষ কী করে ভুলে যাচ্ছে যে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আজকের দিনেও তো কনস্টিটিউশনটা এক্সিস্ট করে কি কনস্টিটিউশনটা এক্সিস্ট করে না, নাকি নামমাত্র? যাই হোক, 12 পাতার ফর্মে আসি আমি, মানে একটু ডেভিয়েট হয়ে যাচ্ছি। এই যে 12 পাতার ফর্মে আপনার বাড়ির ছাদ আছে কি না, আপনার বাড়ির দেওয়াল মাটির কিনা, নাকি ইট পাথরের, নাকি খড়ের, নাকি টিনের চাল কিনা, এগুলো দেখে সরকার কি করবে? সরকার কি তার ব্যর্থতা দেখবে যে আজকের দিনেও দাঁড়িয়ে এত লোকের এই অবস্থা, নাকি দেখবে যে আগের সরকার কি কি করে গেছে? আমি আমার বিয়ের পর আমি আমার হাজব্যান্ডের থেকে 1 টাকাও নেব কি নেব না, সেটা তো আমার চয়েস হতে পারে। এটা কেন ধরে নেওয়া হচ্ছে যে আমার বর যদি ইনকাম ট্যাক্স ভরে, বা আমার বর যদি সেই 12-12.5 লাখ টাকার আয়ত্তে আসে না, তাকে ইনকাম ট্যাক্স ভরতে হয়, তার মানেই যে আমি তার কাছ থেকে হাত পেতে টাকা নেব? সেটা কেন? এটা কেন যে যদি আমি আজকে যদি সেপারেটেড হই বা ডিভোর্সি হই, আর আমি আমার বাপের বাড়িতে থাকি, আমার বাবার যদি পাকা ঘর থাকে, তার মানেই যে আমি খুব সুখে আছি বা ভালো আছি? সেটা কি সত্যি? দেখুন, প্রত্যেকটি মহিলাদেরই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রয়োজন সেটা কিন্তু নয়, কিন্তু প্রচুর মানুষের প্রয়োজন, এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ধরুন একটা ফ্যামিলিতে এক মায়ের 2 ছেলে, ঠিক আছে, এক মায়ের 2 ছেলে, এবং 2 ছেলেই বাবার বানানো বাড়িতে তারা বাস করে, বাবা নেই। এবং আমার নিজের চোখে দেখা অত্যন্ত ক্লোজ আমার একজন রিলেটিভ, এক প্রকার আমার জেঠু বলতে পারেন, সে মারা যাওয়ার পর 2 ভাই 2টো তলা ভাগ করে নিয়েছে নিজেদের মতো। এবং মায়ের অবস্থা আজকে হচ্ছে, সে এক ছেলের কাছে এক মাস থাকছে, এক ছেলের কাছে আরেক মাস থাকছে, এবং যেভাবে থাকছে সেটা অকল্পনীয়, ঠিক আছে? অনেকে হয়তো এই 1,500 টাকার জন্যেই অনেক ছেলেরা তাদের মায়েদের একটু হয়তো খেতে দিত, কিন্তু ভেবে দেখুন পরিস্থিতি, সে কিন্তু পাকা বাড়িতে থাকছে, এবং তাকে যদি বলা হয় যে আপনি ফর্ম ফিল আপ করুন এবং আপনি সবার অ্যাকাউন্ট ডিটেলস দিন,
সে তার ছেলেদের, তাদের বৌমাদের অ্যাকাউন্ট ডিটেলস দেবে, কিন্তু সেটা কি আদেও তার কোনো উপকারে লাগছে? সেটা কি তার তার মানে মানে তার ছেলে মাসে 5 লাখ টাকা কামাতে পারে, কিন্তু সে তাকে তার মাকে দেখে না। সেখানে আপনারা কি বলবেন? আজকে আপনি টাকা পাবেন প্রকল্প থেকে, আপনার ত্রিকুজি গোষ্ঠী যা যা দরকার সব কিছু নিক, কিন্তু তার সাথে আমার ছেলে কি করে, আমার স্বামী কি করে, আমার শ্বশুর কি করে, আমার বাবা কি করে, তার তো কোনো সম্পর্ক নেই। আরও কিছু কথা বলি। ধরুন জমি জায়গা, তারও তো ডিটেলস চাওয়া হচ্ছে, যে কত জমি আছে, তার নথিপত্র, যদি গাড়ি থাকে তার নথিপত্র, সব কিছু তো চাওয়া হচ্ছে। ধরুন আজকে কারো হুগলিতে বাড়ি, ঠিক আছে, কারো হুগলি গঙ্গার ধার জুড়ে বাড়ি, ঠিক আছে, তাদের জমি রয়েছে, ধানি জমি রয়েছে, সেখানের ধানি জমি, আর ধরুন একজন মহিলার বা তাদের পরিবারে বীরভূমে বাড়ি, বীরভূম বাঁকুড়ার দিকে বাড়ি, সেখানে তাদের জমি রয়েছে। দুটো জমির কি জিওগ্রাফিক্যাল কি বলবো ক্যারেক্টারাইজেশন সেম? মানে এগুলো তো সায়েন্টিফিক চিন্তাভাবনা, এগুলো তো বুঝতে হবে। একটা ধানি জমি, একটা উর্বর জমি, একজনের কাছে 10 বিঘে ধানি জমি আছে, উর্বর জমি আছে, সে চাষবাস করে খেতে পারবে। আরেকজনের কাছে এরকম শুকনো জমি পড়ে আছে 10 বিঘে, সে তো চাষবাস করে খেতে পারছে না। বা হয়তো একটা সময় চাষবাস হতো, ঠিক আছে, লিজে দেওয়া ছিল বা কিছু, এখন সেটা নেই। আপনি শুধু টিক মারবেন, আপনাকে কোনো রকম কোনো ডিটেলস দেওয়ার কোনো জায়গা দেওয়া হয়নি। তাহলে আপনি কিভাবে বুঝবেন সরকার কি এই ডেটা কি অ্যাকচুয়ালি মানে গ্রহণযোগ্য? এগুলো কিসের ডেটা, মানে কী ধরনের ডেটা? আর প্রথম কথা, মানে এই জিনিসটা তো আমি অবাক হয়ে যাচ্ছি যে এইটা ভেবে যে এতদিনে প্রত্যেকের ফোন নাম্বারের সাথে আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করানো আছে, আধার কার্ড লিঙ্ক করানো আছে, অ্যাকাউন্ট লিঙ্ক করানো আছে, প্রায় প্রত্যেকের কেওয়াইসি করা আছে। আমরা টুকটাক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, প্রত্যেকের কেওয়াইসি করা রয়েছে। তারপরেও ডিবিটি করো, এই করো, সেই করো, ঠিক আছে, তারপরে হচ্ছে এত ডিটেলস চাওয়া কেন? ডিটেলস তো অলরেডি সরকারের কাছে আছে, কেন্দ্রীয় সরকারের কাছে তো আছে। প্রথম কথা হচ্ছে যে আমি কেন আমার ডিটেলস সরকারকে দেব? ধরুন আপনাদের যদি মনে হয় যে না, যে তুমি টাকা পাবে, তুমি কেন দেবে না, এটা তো সরকারকে কোঅপারেট করা হয়, তাহলে ঠিক আছে, আমার ডিটেলস নিন। বাড়ির প্রত্যেকের ডিটেলস, তাদের ছেলেমেয়েরা কোথায়, কোন স্কুলে কোন ক্লাসে পড়ছে, সরকারি না বেসরকারি, ইংলিশ মিডিয়াম না হিন্দি মিডিয়াম না বাঙালি মিডিয়াম, কী করবে এগুলো জেনে? আজকে যদি কারোর ছেলে কোনো রকমে একটা স্কুলে যাচ্ছে, বেঙ্গলি মিডিয়াম কোনো একটা স্কুলে যাচ্ছে কোনো রকম, তাকে কি এক্সট্রা 500 টাকা বাড়িয়ে দেবে যে না তোমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাও? সেটা তো করবে না। দেন ওয়াই? সরকারের থেকে প্রচুর লোককে পাকা ঘর করে দেওয়া হয়েছে, তো তারা কোথায় টিক দেবে? পাকা ঘরে, নাকি মানে ছাদ আছে কি ছাদ নেই, দেওয়াল আছে কি দেওয়াল নেই, নাকি মাটির দেওয়াল না টিনের দেওয়াল, কোথায় দেবে? অ্যাকচুয়াল ক্রাইটেরিয়াটা কি? এরা তো প্রত্যেক দিন নতুন 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 কথা বলছে, কিন্তু অ্যাকচুয়াল যে ক্রাইটেরিয়াটা, যেটা ফুলফিল করলে আপনি এই প্রকল্প থেকে টাকা পাবেন, এই অন্নপূর্ণা না ভাটের প্রকল্প, এটার থেকে টাকা পাবেন, সেটা
তো এরা বলছে না, এবং এটা বলবে না, এবং এরা বলবে না। প্রথম 2 বছর এই নাটক করে করে কাটিয়ে দেবে, ভেরিফিকেশান, তারপরে আবার আরেকটা ফর্ম, তারপরে আবার ভেরিফিকেশান, প্রথম 2 বছর কাটিয়ে দেবে। তারপরে থার্ড ইয়ারে গিয়ে হয়তো আপনারা টাকা পেতে পারেন, কারণ তারপরে 2 বছর পরেই তো আপনাদের ভোট, তাই না? এই জালি সরকার যেই যেই রাজ্যে গেছে সেই সেই রাজ্যকে ধ্বংস করে দিয়েছে, পুরো ধ্বংস। আজকে করিডোর বানানোর জন্য ওই কি বলে বৃন্দাবনে, এই বৃন্দাবন বলছি, বেনারসে করিডোর বানানোর জন্য কত লোকের বাড়ি ঘর দোকানপাট গুড়িয়ে ফেলে দিয়েছে। এই সরকার গরিব মানুষের সরকার নয়, এই সরকার শুধুমাত্র পুঁজিপতিদের সরকার, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সরকার। এটা একটা ক্যাপিটালিস্ট সরকার, এটা গরিব মানুষদের সরকার নয়। যেই প্রধানমন্ত্রী আদানি ডিল সেটেল করতে নরওয়ে চলে যাচ্ছে, রোম চলে যাচ্ছে, তাদের কাছে আপনারা কি আশা করেন? এই জুমলাবাজি আপনাদের কতদিন নাচাবে বলুন তো? সাধারণতম তো সেন্স থাকা উচিত, না হলে আপনারা ভুক্তভোগী হন। দেখুন, এখানে প্রচুর মানুষ আছে যাদের মানে ইউটিউবেও রয়েছে, প্রচুর মানুষ আছে যাদের স্বামীরা সরকারি চাকরি করে, ঠিক আছে, যাদের কোনো কিছুর অভাব নেই, 3-4 জনের সংসার, ঠিক আছে, 3-4 জনের সংসার বলতে স্বামী স্ত্রী যে কোনো ছেলে বা মেয়ে আছে, ম্যাক্সিমাম হচ্ছে 3-4 জনেরই সংসার, ঠিক আছে। তারা এই কষ্ট, এই দুর্ভোগ বুঝবে না। তারা প্রচুর জ্ঞান দিতে পারবে, দুর্নীতি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, গো বিক্রি হয়েছে, সেই মানে গরু পাচার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। ইউপিতে আমি দিল্লিতে আমি বহু বছর পিএইচডি করেছি, এবং দিল্লিতে মানে সামনাসামনি যে দোকানগুলো আছে সেখানে পাওয়া যায় না, ঠিক আছে, একটু গলির দিকে গেলেই সব জায়গায় পাওয়া যায়। ইউপিতেও তাই, নয়ডা, গ্রেটার নয়ডা, এসব জায়গায় তো আমরা যেতাম খেতে পেতে, ঠিক আছে। সেক্টর 18, ডিএলএফ মল, ঠিক আছে, সামনাসামনি আপনারা দেখবেন না, একটু গলির ভেতরে ঢুকুন, সব জায়গায় দেখা যাচ্ছে। তো কি করছে আদিত্যনাথ? কত বছর ধরে ওখানে রাজত্ব করছে? কি করে চলে কি করে? এগুলো ভাওতাবাজি তাদেরকে দেখানো যায় যারা হচ্ছে এই মাত্রা দিয়ে ভাবে না। দুর্নীতি, কিসের দুর্নীতি? 2 দিন আগে তো দিল্লিতে একটা রেপ কেস হলো, সেটা নিয়ে তো এত হাওলা দেখানো হয়নি? 2 দিন আগে কেউ খবরও রাখে না। আগের সরকার রিজনাল ছিল তো, এই জন্য চেঁচামেচিটা প্রচুর করা গেছে। এবার অনেকেই বলবে যে তুমি হচ্ছে তৃণমূলের হয়ে কথা বলছো বা কিছু। দেখুন, এখানে যতজনই আমাকে চেনেন, সবাই জানে যে এই ক্যাপিটালিস্ট সরকারকে তো আমি কোনোদিন সমর্থন করবই না, আর তৃণমূলকেও আমি কোনোদিন সমর্থন করিনি, কোনোদিন সমর্থন করব না। ফ্যাক্ট যেগুলো সেগুলো বলছি। এই 12 পাতার ফর্ম ম্যাক্সিমাম লোকজন ফিল আপই করবে না, তাদের বাড়ির থেকে বলে দেওয়া হবে, নির্দেশ দিয়ে দেওয়া হবে যে ফিল আপ করতে হবে না। কারণ বাড়ির মহিলারা তো মাথা দিয়ে চিন্তা ভাবনা করে না, কিন্তু কেউ না কেউ তো করে। তারা প্রথমেই বলে দেবে যে দরকার নেই, ফিল আপ করতে হবে না, তোমাকে 3,000 টাকা আমি দিয়ে দেবো, বুঝেছেন? 5% মহিলারাও টাকা পাবে না, 5% মহিলারাও। আরে আজ অবধি বোঝাই গেল না যে অ্যাকচুয়াল ক্রাইটেরিয়াটা কী। তাহলে আপনারা কি দাবি করতে পারেন? এরা শুধু বুলডোজার চালাতে পারে, তাছাড়া কিচ্ছু করতে পারবে না। কি কর্মসংস্থান আনবে? টাটা নিয়ে আসবে, দেখতে থাকুন। 5 বছরে আসে কি না দেখতে থাকুন। হ্যাঁ, আদানির ওই আদানি গ্যাসের কয়েকটা
আউটলেট লাগবে, তারপরে রিলায়েন্সের কতগুলো মল আসবে, ঠিক আছে, এইসব আসবে, ঠিক আছে। কিন্তু বাকি আপনারাও আছেন, আমরাও আছি, দেখি এত বাজে জায়গায় নিয়ে চলে গেছে যে চায়না থেকে ইম্পোর্ট করা রোবট দেশে দেখানো হচ্ছে, এবং সেটা ওই রিপাবলিক বাংলার মতো একটা দালাল মিডিয়া জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে তার পাবলিসিটি করছে। মানে কোথায় নিয়ে চলে যাচ্ছে, কোথায় নিয়ে চলে যাচ্ছে। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে পৃথিবীর কোনায় কোনায় ইন্ডিয়ানসরা বসে আছে, পৃথিবীর কোনায় কোনায়। আমার ইউনিভার্সিটিতে যে কত ইন্ডিয়ানস তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি বলছি, এই দেশে নিজেকে, মানে এই দেশের আমি নিজেকে নাগরিক যে বলবো, যে প্রাউডলি বলবো, এটা আমার দ্বারা হচ্ছে না। না হয় কখনো গালগোটিয়াস যে ওই চায়নার রোবটটা নিয়ে এসছিল, আপনারা জানেন যে ওরা এই গালগোটিয়াস কতগুলো পেটেন্ট তারা জমা দিয়েছে, এবং যার মধ্যে একটাও অ্যাকসেপ্টেড হয়নি, প্রত্যেকটার রিট্র্যাক্টেড। এই লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, গালগোটিয়াস, এরা কতগুলো করে পেটেন্ট জমা দিয়েছে। আপনারা কতজন পেটেন্ট, অনেকেই পেটেন্ট জানবেন, পেটেন্ট ব্যাপারটা। অ্যান্ড